আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। রাজ্যে তৃণমূল সরকারের 15 বছরের উন্নয়নের সংলাপ নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার 2026-এর নির্বাচনী প্রচার শুরু করে দিলেন কোদালিয়া 2 নম্বরের রবীন্দ্রনগর কালীতলা থেকে। 2026 বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখলে মরিয়া বিজেপি। প্রধানমন্ত্রী সভা করতে পারেন বেশ কয়েকটি, দিন সময় ঠিক হয়নি। হুগলি জেলায় সভা করবেন, চলছে মাঠ পরিদর্শন। গোটা বছরই রাস্তায় জল থাকে, শীতকালে নিকাশি নালার পচা জল রাস্তায়, আর এই জল যন্ত্রণার কারণেই কাজ হারাচ্ছেন কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের রবীন্দ্রনগর পশ্চিমপাড়ার শিক্ষিত যুবক যুবতীরা। চন্দননগর পুলিশ কমিশনারেটের আয়োজনে ফুটবল খেলার চুঁচুড়া থানার চূড়ান্ত পর্যায়ের খেলা ট্রাই ব্রেকারে পেয়ারা বাগানকে হারিয়ে জয়ী দেবানন্দপুর বয়েজ ক্লাব। আসবো বিস্তারিত খবরে। 2026-এর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী বৈতরণী পার হতে রাজনৈতিক দলগুলি নানান কর্মসূচি গ্রহণ করেছে। তেমনি এদিন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সারলেন উন্নয়নের সংলাপ কর্মসূচি। প্রবীণ মানুষকে দেখে কাছে টেনে নিলেন, স্কুল ছাত্রছাত্রীদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, খোঁজ নিলেন কেমন আছেন তারা। এলাকার বেহাল নিকাশির সমাধানে কর্মীদের নির্দেশ দিলেন। ঢাকঢোল বাজিয়ে ভোটের অনেক আগেই দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে ভোট প্রচার শুরু করে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উন্নয়নের সংলাপ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়া বিধানসভার কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের কালীতলায় এদিন থেকে শুরু হলো তৃণমূলের সরকারের 15 বছরের উন্নয়নের সংলাপ। দলীয় কর্মী জনপ্রতিনিধিদের হাতে রাজ্য সরকারের প্রকল্পের নাম লেখা প্লাকার্ড। মানুষের দুয়ারে গিয়ে বিধায়ক খোঁজ নিলেন তারা কেমন আছেন, সরকারি সব প্রকল্প পাচ্ছেন কিনা। দুয়ারে বিধায়ককে দেখে অনেকেই খুশি হলেন, দাঁড়িয়ে কথা বললেন, এলাকার সমস্যার কথাও জানালেন। বিধায়ক যথাযথ ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দিলেন। দলের নির্দেশে প্রতিটি বিধানসভায় রাজ্য সরকারের 15 বছরের সাফল্য তুলে ধরতে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবেন বিধায়ক সহ জনপ্রতিনিধিরা। কি বলছেন বিধায়ক অসিত মজুমদার, শুনুন। আপনাদের সামনে 2-1 আছেন যারা বার্ধক্য ভাতা পাননি, তারা আমাদের বলেছেন বার্ধক্য ভাতার জন্যে এ মাসেই সরকার সিদ্ধান্ত নেবেন, এরা পেয়ে যাবেন। এদের নাম আছে আমাদের পঞ্চায়েতের মেম্বার পরিতোষ মজুমদার, তিনি বললেন এদের লিস্টে নাম আছে, টাকা ছাড়লেই এরা পেয়ে যাবে। আর কিছু সমস্যা আছে, ড্রেনেজ পরিষ্কার নেই। আপনারা জানেন যে 3-3.5 বছরের উপর কেন্দ্রের বিজেপি সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, এবং আমাদের এই কোদালিয়া 2 এই পঞ্চায়েতের কোনো বড় ইন্ডাস্ট্রি নেই যে ইন্ডাস্ট্রি থেকে আমরা কোন ফান্ড তৈরি করতে পারি। অতএব আবর্জনা আছে, ড্রেন অপরিষ্কার আছে। আমি আমাদের এই অঞ্চলের প্রাক্তন প্রধান এবং মেম্বার উর্মিলা বিশ্বাসকে অনুরোধ করেছি যে আমরা এই 10 তারিখের পর আমরা দলের পক্ষ থেকে ড্রাইভ নেব। যেহেতু কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয় না, আমরা নিজেরাই এই ড্রেনগুলো পরিষ্কার করার ব্যবস্থা করব। অশোক রায়ের সঙ্গে পান্ডুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের সাহাগঞ্জ ষষ্ঠীতলা সংহতি পল্লীতে আগুনের গ্রাসে পুড়ে ছাই গৃহস্থ বাড়ি।
দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। আগুনের উৎস জানা যায়নি। অল্পের জন্য রক্ষা পেল এক শিশু, আগুনে ভস্মীভূত সম্পূর্ণ ঘর। চাঞ্চল্য হুগলির শাহগঞ্জের ষষ্ঠীতলা এলাকায়। হুগলি চুচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শাহগঞ্জের ষষ্ঠীতলা সংহতি পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে একটি বাড়ির উপরে তলার একটি অংশ সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্র, বৈদ্যুতিক সামগ্রী সহ প্রায় সমস্ত জিনিসপত্রই নষ্ট হয়ে যায় অগ্নিকাণ্ডে। স্থানীয় সূত্রে জানা যায়, ষষ্ঠীতলা সংহতি পল্লীর বাসিন্দা শ্রীপদ বিশ্বাসের বাড়ির উপরে তলায় 2 জন ভাড়াটিয়া বসবাস। তাদের মধ্যে বাদল অধিকারী নামে এক ভাড়াটিয়ার ঘরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাদল অধিকারী ও তার স্ত্রী কর্মসূত্রে প্রতিদিনই সকাল থেকে বাইরে থাকেন। সেই সময় ঘরের মধ্যে একাই ছিল তাদের 10 বছরের পুত্র সন্তান। হঠাৎই শিশুটি লক্ষ্য করে যে খাটের নিচ থেকে আগুনের শিখা বেরোচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আতঙ্কিত না হয়ে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে আশেপাশের ভাড়াটিয়াদের খবর দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় এবং দমকল বাহিনীকে খবরও দেওয়া হয়। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে কিছুটা সময় লেগে যায়। তার আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং সম্পূর্ণভাবে পুড়ে যায়। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি, দুটিও প্রাণে রক্ষা পায়। এই জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কি বা বলছেন দমকল কর্মী, শুনুন। আমি তো 7:30টার সময় খবর পেলাম এখানে একটা ইনামও শ্রীপদর বাড়িতে ভাড়া থাকে, বাবুল বলে একটা দোতলা, তার ঘরে আগুন লাগা দেখেছি। তা এখন মোটামুটি নিয়ন্ত্রণে সবই বেঁচে গেছে, কিন্তু জিনিসপত্রগুলো গেছে। ঘরে কেউ ছিল? ঘরে ওর বাবা মা, বাচ্চাটা ছিল, বাচ্চাটার বাবা মা বাইরে কাজে যায়। আচ্ছা আচ্ছা, তা এখন তো ফায়ার ব্রিগেড এসছে? ফায়ার ব্রিগেড এসছে, মোটামুটি সবই নিয়ন্ত্রণে হয়ে গেছে। একটু জিনিসপত্র সবই পুড়ে গেছে ঘরের মধ্যে, এবং সেইটাই দেখার ব্যাপার। সবাইকে ডাকতে শুরু করে, চিৎকার করতে শুরু করি। পাশের বাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে এসে ওকে টেনে নামায়, কিন্তু ততক্ষণ মানে মিনিট 5 মধ্যে যখন আমি ওপর দিকে তাকিয়েছি, অত্যন্ত লেলিয়ান শিখা পুরো একদম চারদিক থেকে ছড়িয়ে বেরিয়ে গেছে। আমার মানে ওই দেখে আমি আর কোনো ইয়েতে ছিলাম না, আমি এখান থেকে চলে গিয়ে কটা নাগাদ হয়েছে? পুরো 7টা হবে, ওই 2 থেকে 5 মিনিটের মধ্যে পুরো একদম সমস্ত কিছু শেষ। মানে সেই সময় শুধু বাচ্চা ছাড়া কেউ ছিল না? শুধু আমার ঘরে আমি আর আমার বাচ্চাটা, আর পাশের বাড়ির আরেকটা ছোট বাচ্চা, আর ওই ঘরে তো ওই বাচ্চাটা। সিলিন্ডার ছিল? সিলিন্ডারগুলো ছিল, কিন্তু পাড়ার ছেলেদের তৎপরতায় সিলিন্ডারগুলো নামিয়ে আশেপাশের বাড়িতে সমস্ত জায়গায় রাখা হয়েছিল। ওদের বিয়েতেই সমস্ত কিছু পুরো আগুন সমস্ত কন্ট্রোল করেছে ওরাই। পাড়া প্রতিবেশী পুকুর থেকে জল তুলে এই আগুন নিভিয়েছে। দমকল তো এসছে, যার বাড়িতে যেমন ছিল ট্যাঙ্ক ফ্যাঙ্ক যেখানে যা ছিল, বালতি ঘটি বাটি কেউ কিছু বাদ দেয়নি। কি দেখলেন ক্ষতিগ্রস্ততা? কি দেখলেন? প্রচন্ড ক্ষতি হয়েছে। আমি তো চিন্তা করেছিলাম যে আমাদের এদিকটাও সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। রুমটা ক্লিয়ার করলাম, ক্লিয়ার করে আমরা জল টল দিয়ে মোটামুটি আগুন এখন কমপ্লিট নেই। ওনাদের যা কিছু ছিল, যতটাই ছিল সেটা আমরা গুছিয়ে দিতে পেরেছি। কতটা ছিল আমরা বলতে পারবো না, এবার যা ছিল সেটা পরে আলোচনা হবে। কটা ঘরে আগুন লেগেছিল? একটা রুমই আগুন লেগেছিল, ওর মধ্যে যা ছিল সব নষ্ট হয়ে গেছে বেশিরভাগই। কোথা থেকে শর্ট সার্কিট, মানে কোথা থেকে লাগছে কিছু মনে হচ্ছে? হয়তো শর্ট সার্কিট থেকেই লেগেছে, কেন ওটা তো আর কোনো রান্নাঘর নয়, ওটা বেডরুম ছিল। শর্ট সার্কিট থেকেই লেগেছে। এটা প্রথম যে দেখেছিল। বলছি, আর কটা ইঞ্জিন এসছে আপনাদের? ইঞ্জিন একটাই এসছে। এখন আগুন নিয়ন্ত্রণ? আগুন কমপ্লিট। কারণ কোনো ইঞ্জিন হয় না। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সহ নানান সরকারি কর্মসূচি নিয়ে হেলিকপ্টারে চেপে গঙ্গাসাগরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর 1:20 নাগাদ ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে চেপে তিনি গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেন। এর আগে তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে হেলিপ্যাডের অফিসে বৈঠকও করেন। গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর ওপর সেতু শিলান্যাস ছাড়াও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে তিনি প্রশাসন স্তরে উচ্চ পর্যায়ের বৈঠকও করবেন। আগামীকাল তার কলকাতায় ফেরার কথা।
হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। 2026-এ হতে চলা বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সভা করার কথা হুগলির সিঙ্গুরে। সেই সভার আগে সভাস্থল পরিদর্শনে বিজেপি নেতৃত্ব। 2026-এর মাঝামাঝি হতে পারে রাজ্যে বিধানসভা নির্বাচন। এখন থেকেই সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা ভোট প্রচারে নেমে পড়েছেন। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বেশ বড় বড় রাজনৈতিক জনসভা হবে বলে সূত্রের খবর। ক্ষমতা ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যে ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে লড়ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্যের বেশ কয়েকটি জেলাতে রাজনৈতিক সভা করতে পারেন প্রধানমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। এ মাস কিংবা আগামী মাসের মধ্যে হুগলি জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী রাজনৈতিক সভা করতে আসতে পারেন, তার জন্য জায়গা দেখা হচ্ছে। প্রাথমিকভাবে হুগলির সিঙ্গুরে এই সভা করবেন বলেই সূত্রের খবর। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সভার মাঠ পরিদর্শন করলেন রাজ্যের বিজেপি নেতৃত্ব, সঙ্গে ছিলেন হুগলি জেলার বিজেপি নেতা নেত্রীরাও। কি বলছেন মাঠ পরিদর্শনের পর হুগলি বিজেপি সংসদীয় জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, শুনুন। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের জেলায় আসছে, এটা খুব আমাদের কাছে খুব সৌভাগ্যের কথা। সেই উপলক্ষেই আমরা আজকে মাঠ পরিদর্শনে এসেছিলাম যে কোন জায়গাটা মোদীজির সভাটা আমরা করতে পারি, কারণ আমরা আশা করছি এখানে প্রায় 2 লক্ষের অধিক মানুষের এখানে সমাগম হবে, মানুষ আসবে, বিশাল বড় আমাদের এখানে জনসভা হবে। সেই উপলক্ষে আমাদের রাজ্য নেতৃত্বও আমাদের সাথে এসছেন, আমরা মাঠ পরিদর্শন করছি এবং আমরা দেখছি কোন জায়গাটায় মোদীজির সভা করা যায়। এখনও ফাইনাল হয়নি, আমরা পরিদর্শন করে ফাইনাল। কোন কোন জায়গা দেখছেন? আমরা টাটার মাঠটাকে আমরা দেখলাম, এখানের অবস্থা তো ভীষণই খারাপ, এই মাঠ টোটাল ড্রেসিং করতে হবে। এবং আরও একটা পাশে কি বাড়িপাড়া সংলগ্ন একটা মাঠ আছে বলছে, সেটাও আমরা যাব। এর মধ্যে আমরা একটা জায়গায় ফাইনাল করব, কারণ আমাদের ইচ্ছা আছে এই সভাটা আমাদের সিঙ্গুরেই করব। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। গোটা বছরই রাস্তায় জল থাকে, শীতকালে নিকাশি নালার পচা জল রাস্তায়, আর এই জল যন্ত্রণার কারণেই কাজ হারাচ্ছেন কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের রবীন্দ্রনগর পশ্চিমপাড়ার শিক্ষিত যুবক যুবতীরা। চন্দননগর পুলিশ কমিশনারেটের আয়োজনে ফুটবল খেলার চুচুড়া থানার চূড়ান্ত পর্যায়ের খেলা ট্রাইবেকারে পেয়ারা বাগানকে হারিয়ে জয়ী দেবানন্দপুর বয়েজ ক্লাব। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হুগলির পুইনান গ্রামে বিশ্ব ইজতেমার আসর
ধর্মীয় সভা উপলক্ষে লক্ষ লক্ষ জনসমাগম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে তৎপর প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। যেদিকে চোখ যায় শুধু মানুষের মাথা আর মাথা। হুগলির উইনান গ্রামের বিশ্ব ইজতেমায় মানুষের মিলন মেলা। সেই মানুষের সংখ্যা কত তার হিসেব করা মুশকিল। কেউ বলছেন 50, কেউ বলছে 80 লাখ, কেউ আবার বলছেন প্রায় 1 কোটি। এত মানুষের সমাগম হবে যেখানে সেখানে চিকিৎসা পরিষেবার একটা বড় ভূমিকা থাকে। ইজতেমাতে আসা একাধিক মানুষ নানান কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সেই সমস্ত অসুস্থ মানুষদের অস্থায়ী হাসপাতালে তুলে নিয়ে আসা স্বাস্থ্য দপ্তরের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। 8 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ইজতেমার যে ময়দান তার পাশেই 4টি অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হয়েছিল। তার মধ্যে 120টি শয্যা, 24 ঘন্টা চিকিৎসক, লাইফ সাপোর্ট, একাধিক মোবাইল স্বাস্থ্য পরিষেবা, অ্যাম্বুলেন্স। কেউ অসুস্থ হয়ে পড়ার খবর পেলেই তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত 3 দিনে প্রায় 40,000 অসুস্থ মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে প্রায় 3,000 জনকে। 360 জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, তবে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়েছিল। কি জানা যাচ্ছে ইজতেমায় এই স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে শুনবো। এখানে আমাদের মোট 5টা মেডিকেল সেট আপ আছে উইথ বেডেড ফেসিলিটি, যেখানে আমাদের বেডস আছে সব মিলিয়ে 170-এর উপর বেডস আমাদের এখানে আছে। একটা 30 বেডের হসপিটাল আছে, আর একটা 40 বেড তৈরি হচ্ছে, আর একটা 20 বেড ফাংশনাল হয়ে গেছে, আরও এখানে 20 বেডের আছে, আরও একটা 10 বেডের আছে। তো এইগুলো আছে, তার সঙ্গে আমাদের সংলগ্ন পিএইচসি আছে, কিছু সুস্বাস্থ্য কেন্দ্র আছে, সেগুলো তাদের সঙ্গে ট্যাগ। এছাড়াও আমাদের 15টা বিএলএস অ্যাম্বুলেন্স মানে বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আছে, 5টা এএলএস অ্যাম্বুলেন্স অর্থাৎ অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স আছে, যার মধ্যে সিসিইউ ফেসিলিটিও থাকে, আর 11টা মোবাইল মেডিকেল ইউনিট আছে। 15টা মোবাইল মেডিকেল ইউনিটস আছে, মানে আজকে আরও 4টে আসছে, 11টা ছিল এসে গেছে। তাহলে 15টা মোবাইল মেডিকেল ইউনিটস আছে, যেগুলো এই ইজতেমা প্রাঙ্গণের বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টসে সেগুলোকে প্লেস করা হয়েছে। তারা যে ডে কেয়ার পরিষেবা সেগুলো ওখানে দিচ্ছেন, এবং তাদের সঙ্গে বাইক অ্যাম্বুলেন্স ট্যাগ করা আছে। তো কোনো পেশেন্টকে যদি রেফার করতে হয় অত ভিড়ের মধ্যে থেকে এমনি অ্যাম্বুলেন্সে করে আনাটা অসুবিধা হতে পারে, সেই কারণে বাইক অ্যাম্বুলেন্স আছে। যে বাইক অ্যাম্বুলেন্সে পেশেন্টকে থেকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসা হবে টু দ্য নিয়ারেস্ট বেডেড ফেসিলিটি অর দ্য নিয়ারেস্ট অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্স আবার ক্যারি করে নিয়ে চলে আসবে। তো এরকমভাবে সব সেট আপ করা হয়েছে, পুরো টিমই আর কি দিনরাত কাজ করছে। 24 ঘন্টায় থাকতে হচ্ছে তো? হ্যাঁ, এখানে আমাদের রাউন্ড দ্য ক্লক সার্ভিস, রাউন্ড দ্য ক্লক কন্ট্রোল রুম, তো এরকমভাবেই চলছে। এটা কতদিন চলবে? এটা আমাদের 5 তারিখ অবধি ইজতেমা, তবে আমরা 6 তারিখ অবধি আমাদের এটা প্ল্যানিং আপাতত আছে, কারণ 5 তারিখে যতক্ষণে শেষ হবে তারপরেও তো ভিড়টা কিছুটা থাকবে। তো সেই ভিড়টা ক্লিয়ার হতে আরও 6 তারিখ অবধি চলে যাবে। তো আমাদের প্ল্যানিংটা 6 তারিখ পর্যন্ত আপাতত আছে। ইট মে বি এক্সটেন্ডেড ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, সেই সময় কি হবে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। বাঁশবেড়িয়া স্টেশনে ঢোকার মুখে প্যান্টোগ্রাফ ভেঙে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে, সমস্যায় নিত্যযাত্রীরা। গতকাল বিকেলে 5:05 হাওড়া কাটোয়া লোকাল বাঁশবেড়িয়া স্টেশনের ঢোকার আগেই প্যান্টোগ্রাফ ভেঙে যায়। যাত্রীদের অভিযোগ, ব্যান্ডেল স্টেশনে ঢোকার আগে বিকট আওয়াজ হয় এবং আগুন ধরে যায় প্যান্টোগ্রাফে। চালক বেগতিক দেখে বাঁশবেড়িয়া ঢোকার আগেই দাঁড় করিয়ে দেয় ট্রেন। এদিন যেহেতু ছুটির দিন ছিল, তাই বহু মানুষ পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। বাড়ি ফেরার পথে এই বিপত্তি হওয়ায় অসুবিধার সম্মুখীন হন তারা। 2 নম্বর রেলগেটের কাছেই আপ ট্রেন দাঁড়িয়ে পড়ে। কেউ কালনা, কেউ সমুদ্রগড়, কেউ নবদ্বীপ, কেউ আবার কাটোয়া যাবেন। যাত্রীরা বুঝে উঠতে পারছিলেন না তারা বাড়ি ফিরবেন কি করে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বেঞ্চ লাগিয়ে ট্রেন থেকে নামেন তারা। 2 নম্বর গেটের কাছে দাঁড়িয়ে পড়ার পর অনেকেই হাঁটা শুরু করেন বাঁশবেড়িয়া স্টেশনের দিকে। স্টেশন ছিল পুরো অন্ধকার। এ বিষয়ে যাত্রীরা কি বলছেন শুনুন। আমরা তো প্রায় 1.5 ঘন্টা উপরে প্যান্টোগ্রাফ ভেঙে গেছে। কখন কি সারাবে বা যেতে পারবেন? আমরা ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ড্রাইভার বলছে 1.5 ঘন্টা। মানে কখন যেতে পারবেন? কোথায় যাবেন? আমরা তো যাব গুপ্তিপাড়া যাব। গুপ্তিপাড়া কখন যাবেন আর ট্রেন কখন ছাড়বে কোনো? সেটাই তো কে বলবে বলুন। মানে হঠাৎ করে কি আওয়াজ হলো নাকি? হ্যাঁ, অনেক আওয়াজ হচ্ছিল তো ট্রেনে। দিয়ে এখন কোনো কেউ এসছে? ইঞ্জিনিয়ার, বাস্টের মতন আওয়াজ। ইঞ্জিনিয়ার কেউ এসছে? ছিলাম দেখছি যে ওই উপরে যে যেটা যে লাইনটা যে ট্রেনে আছে, যে তারটার মধ্যে জয়েন্ট থেকে ইলেকট্রিক তারটা ওর সাথে ফট করে লেগেই ওটাকে প্যান্ট খেয়ে গেছে। ওইভাবে ট্রেনটা আস্তে আস্তে এখানে এসে বাঁশবেড়িয়া ঢোকার মুখে এখানে এসে দাঁড়িয়ে। হাওড়াতে কটায় ছেড়েছে ওটা? এটা 5টা বাজে। সবাই এখন নেমে পড়েছেন? সব নেমে পড়েছে, নেমে এখন সবাই যে যার ব্যান্ডেল বাঁশবেড়িয়া স্টেশনের দিকে যাচ্ছে, আমরাও যাচ্ছি ফ্যামিলি নিয়ে। ট্রেন তো বন্ধ, ট্রেন বন্ধ।
তো কি করে যাবেন এখন? এখন আবার এখান থেকে কী করবো জানি না, ঠিক আছে। এখন এই মুহূর্তে রোডের উপরে দাঁড়িয়ে আছি। এই যে একদিকে ঠান্ডা এবং বিপদ মানে ঝুঁকি নিয়ে লাইন পারাপার হয়ে আসলেন, কি বলবেন? এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি। এটা কি হাওড়া থেকে ছেড়েছিল? হাওড়া থেকে শেষেছিল। মানে কখন কোথায় যাচ্ছিলেন আপনারা? আমি যাব কাটোয়া যাব। কিভাবে যাবেন এবার? কোনোভাবে যাবো, হেঁটে যাবো। এখন তো প্ল্যাটফর্ম তো অনেক, এখন দেখি প্ল্যাটফর্ম তো এখান থেকে অনেকটাই তো, অনেকটাই হাঁটছি। মানে এই যে হঠাৎ করে এটা সমস্যার মধ্যে পড়ে গেলেন। সমস্যার মধ্যে পড়ে গেছি। মানে এইটা কত লোকাল ছিল, মানে কি লোকাল ছিল এটা? এটা হাওড়া কাটোয়া লোকাল ছিল। কটা টাইম? স্টিকগুলো ছবার বাস্ট হয়েছে, তারপর থেকে গাড়ি স্তব্ধ হয়ে গেছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে? প্রায় 35 মিনিটের মতো দাঁড়িয়ে আছি। 35 মিনিটের মতো দাঁড়িয়ে রয়েছেন? ট্রেন কখন ছাড়বে কিছু বলছে? না, কোনো অ্যানাউন্স নেই, কিছু নেই। আমি প্ল্যাটফর্মে যাচ্ছি, যদি এপাশ দিয়ে কিছু বের করে দেয়। ফার্স্ট কাটোয়ার তো টাইম হয়ে গেছে। এটা কোন লোকাল ছিল? এটা হচ্ছে আপনার 5টা 5-এর হাওড়া থেকে ছাড়ে। হাওড়া এক্স্যাক্টলি আমরা কালাতে ফিরবো, ঠিক আছে। তো হঠাৎ করে বাই চান্স কোনো না কোনো ট্রেনের হয়তো অসুবিধা হয়েছে, ঠিক আছে। হঠাৎ করে হয়তো কোনো তারপর হয়তো ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে। সেটা হয়তো কোনো প্রবলেম হয়েছে। এবার মানে ব্যাপারটা এবার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম আমরা। ড্রাইভারকে জিজ্ঞেস করার পর তারপর ড্রাইভার বললো যে 3 ঘন্টা মিনিমাম লাগবে। এবার কোনো না কোনো হয়তো ব্যবস্থা করে বললো তোমরা বাসবাড়ি স্টেশনে গিয়ে বসো, ঠিক আছে। তোমরা বাসবাড়ি স্টেশনে গিয়ে বসো, কোনো না কোনো সলিউশন হবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। স্বাধীনতা সংগ্রামী ও চন্দননগর প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা সংঘগুরু মতিলাল রায়ের 145তম আবির্ভাব দিবস উপলক্ষে 4 দিনের নানান অনুষ্ঠানের সূচনা। স্বাধীনতা সংগ্রামের মহান বিপ্লবী এবং চন্দননগর প্রবর্তক সংঘের প্রতিষ্ঠাতা সংঘগুরু মতিলাল রায়ের 145তম আবির্ভাব দিবস উপলক্ষে সংঘ আশ্রমে 4 দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 4 জানুয়ারি সকালে পদযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 4 দিনের মেলা, ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোগ প্রসাদ বিতরণ, শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী, প্রতিভা সিংহ রায়, সম্পাদক প্রদীপ ব্যানার্জি সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। সন্ধ্যাকালীন অনুষ্ঠান দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান শেষ হয়। মতিলাল রায়ের 145তম আবির্ভাব উৎসব উপলক্ষে আমরা গতকাল থেকে প্রভাত ফেরি শুরু করেছি। সারা চন্দননগরের মানুষকে জানাবার চেষ্টা করেছি, বার্তা দিয়েছি। আজকে অর্থাৎ 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ 3 দিন আমাদের এই অনুষ্ঠান চলবে। আসলে 22শে পৌষ 7ই জানুয়ারি সংঘগুরুর জন্মদিন। সেই দিন উপলক্ষে আমাদের এই অনুষ্ঠান চন্দননগরের তথা হুগলি জেলা তথা সারা বাংলার অধ্যাত্ম সাধক, বিপ্লব গুরু, সমাজ সংস্কারক, শিক্ষা আন্দোলনের প্রতি এমন বিরাট মাপের একজন মানুষ, তার জন্মদিন আমরা খুব আনন্দ উৎসাহের সঙ্গে পালন করতে চলেছি। সেই অনুষ্ঠানে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। শীত কিংবা খটখটে গরমেও রাস্তায় জমা জল পেরিয়ে দৈনন্দিন কাজকর্ম সারতে হয় রবীন্দ্রনগর পশ্চিম পাড়ার বাসিন্দাদের। বর্ষাতেও হয় ভয়ঙ্কর অবস্থা। আর এই জমা জলের কারণে 2026-এ দাঁড়িয়ে কাজ হারাতে হচ্ছে গৃহ শিক্ষকদের। কবে পাওয়া যাবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি, উঠছে প্রশ্ন। গোটা বছর রাস্তায় জল, শীতের সময় শুকনো খটখটে রাস্তাঘাট থাকে, তখনও এখানকার রাস্তাঘাটে জল। এই জল ভেঙে দৈনন্দিন কাজে যেতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। এমনই চিত্র ধরা পড়ল কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের 166 নম্বর বুথের রবীন্দ্রনগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দাদের। এই জল যন্ত্রণার ভোগান্তি বেশ কয়েক বছর ধরেই চলছে, এমনটাই অভিযোগ। এই বুথে প্রায় 1200 ভোটার, এলাকায় প্রায় 4500 মানুষের বসবাস। প্রত্যেককেই কম বেশি এই জল পেরিয়েই স্কুল, কলেজ সহ নানান কাজে যেতে হচ্ছে, বাড়িতেও ফিরতে হচ্ছে একইভাবে দিনের আলোয় এবং রাতের অন্ধকারেও। গোটা বছর জল থাকায় শিক্ষিত ছেলেমেয়েরা কাজ হারাচ্ছে। গৃহ শিক্ষকতা করেন বেশ কিছু যুবক যুবতী, ছাত্রছাত্রী পড়ান। অভিভাবকরা সারা বছর রাস্তায় জল থাকার কারণে আর ছাত্রছাত্রীদের পাঠাতে চাইছেন না এখানকার বাসিন্দা গৃহ শিক্ষকদের কাছে, ফলে তারা কাজ হারাচ্ছেন। এই অভিযোগ করে এক গৃহ শিক্ষক ও শিক্ষিকা কি বলছেন শুনুন। যারা আসে বলতে গেলে ওরা অর্ধেক দিনে কামাই করতো এই কারণেই কন্টিনিউ জল কাদা রাস্তাতে
তার মধ্যে কিছু বাচ্চা এসে এমন এমন হতো যে ওরা সাইকেল নিয়ে এসে হয়তো স্লিপ খেয়ে পড়ে গেছে রাস্তাতে, পরে ওরা মানে আমার বাড়ি পর্যন্ত ওরা পৌঁছতে পারেনি, রিটার্ন বাড়িতে গেছে, বাড়ি থেকে গার্জিয়ান ফোন করে বলছে ওর যেতে পারেনি, ও যেতে যেতে রাস্তাতে স্লিপ খেয়ে পড়ে গেছে, তো পরের দিন যাবে। এরকম করে করে প্রায় টিউশনিগুলো বলতে গেলে গার্জিয়ান এখন বছরের শেষ, এখন গার্জিয়ানরা বলছে যে না পড়তে যাবে না, জল পাড়িয়ে ওরা যেতে পারছে না। আর এরকমভাবে খুব সমস্যা হচ্ছে, কেউ বলছে ওর খুব মানে জ্বর এসছে, কেউ ফোন করে বলছে এরকম, গার্জেনরা বলছে যে ওর জ্বর এসছে যেতে পারবে না, প্রচণ্ড জল হচ্ছে রাস্তাতে। তাছাড়া তো ও মোজা পরে তো কেউ আসতে পারতো না আমার বাড়িতে টিউশন পড়তে, তারপরে যদিও কেউ মানে মোজা পরেও আসতো, তাদের বলতে গেলে এই রাস্তার মাথা অব্দি এসে মানে মোজাটা খুলে আমার বাড়িতে ঢুকতে হতো। 66 নম্বর বুথে থাকি, যেটা রবীন্দ্রনগর পশ্চিমপাড়া চুচুড়ার মধ্যে। এবার এখানে ড্রেনেজ সিস্টেম নেই, যেমন আমাদের এই একটা মাত্র রাস্তায় শুধুমাত্র জলে ডুবানো থাকে সারা বছর, মানে সীমাহীন কষ্টের মধ্যে থাকে। আমাদের জীবনটা শুরু হয় সকালবেলা থেকে রাত অবধি বিষাদের মধ্যে, কষ্টের মধ্যে, যে বাড়ির মধ্যেও সেটাই একটাই জিনিস অনুভব করি যে আবার সেই রাস্তায় যেতে হবে, আবার এই রাস্তা জল পাড়াতে হবে, বয়স্ক লোকরা যেতে পারে না। এই শীতের মধ্যেও অর্ধেক মানুষের পায়ে সেই জুতো নেই, তো কাদার মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে, গিয়ে সেই আবার পা ধুতে হচ্ছে, মোজা পরার অবকাশটুকু নেই। এবার এতটার কিছুর পরেও আমরা এমএলএ এখান থেকে গিয়েছিলেন, এমএলএকেও জানানো হয়েছে, অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, সেই অ্যাপ্লিকেশনের রিসিপ্টটাও আমাদের কাছে আছে। উনি প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু করছেন না। আমরা এখন বড় নিরুপায়, কি করতে পারি, কি করলে মানুষগুলো বেঁচে যায়, এটা একটু ব্যবস্থা আপনার। কত লোকের বাস আছে এখানে? এখানে আমাদের এই জায়গাটায় প্রায় 600 থেকে 700 জন মানুষ আছেন। সারা বছর জল থাকায় বিভিন্ন চর্মরোগ ও শরীর খারাপ তাদের নিত্য সঙ্গে। এই অভিযোগ করে কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনুন। সব থেকে বড় কথা হচ্ছে একবারের জায়গায় 3 বার লেখানো হয়েছে আমার পাড়া আমার সংশোধন, তাতেও কিছু হচ্ছে না। এইভাবে প্রত্যেক দিন যাওয়া আসা করতে হচ্ছে, সাইকেল নিয়েও যাওয়া আসা, এখানে তো খুব রিস্ক নিয়ে যাওয়া আসা হয়। সাইকেল যে হবে বা এখান থেকে হেঁটে যে যাবে তাদেরও কিন্তু সুন্দরভাবে করা। এবার এইভাবে যদি প্রত্যেক সময় এইভাবে আসে তাহলে মানুষ কি করবে, হাত পা তো এমনি ভাঙবে। তারপরে সবসময় জল কাদা থাকেই, মানে হাঁটতে চলতে খুবই অসুবিধা, পড়ে যাচ্ছি, স্লিপ করছে, সব সময় জল থাকছে রাস্তাটায়। এইভাবেই যাতায়াত করতে হয় নাকি? হ্যাঁ, এইভাবেই করতে হয় সারা বছর। শুধু শীতকাল তো, শীতকালে আর গরমকালে এরকম কোনো ব্যাপার নেই, সারা বছরই জল থাকে রাস্তাটায়। আচ্ছা, মানে এখানকার স্থানীয় পঞ্চায়েত বা সদস্য কেউ কিছু কাজ করে না? এখন তো দেখছি না কেউ কোনো কাজ করতে। বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় দরবার করেও কোনো ফল পাওয়া যায়নি। আগামী ভোটে কি করবেন তারা এই ভাবছেন। এদিন অর্থাৎ 5ই জানুয়ারি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে তারা অভিযোগ জানিয়েছেন। তিনিও আশ্বাস দিয়েছেন, তিনি জানিয়েছেন যে আগামী 7 তারিখ কিংবা 8 তারিখ এলাকা পরিদর্শন করবেন, তারপরেই এই জল যন্ত্রণার অবসান ঘটানোর চেষ্টা করবেন। কি বলছেন তিনি, শুনুন। আগে রবীন্দ্রনগর কি ছিল বলুন তো? আমি বিধায়ক হওয়ার পর রবীন্দ্রনগরে সব রাস্তা করে দিয়েছি। এই রাস্তাটাও হওয়া ছিল পঞ্চায়েতের কাজ, কিন্তু রবীন্দ্রনগরে সব রাস্তাঘাট করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কেএমডিএ যখন রাস্তা করে তখন প্রায় কোনো রাস্তা 3 ফুটও উঁচু করেছে। যেটা হওয়া রাস্তা সেটা ডাউন হয়ে গেছে। স্বাভাবিক কারণেই তখন যদি আমাকে এরা বলতো তাহলে আমি ওই লেভেলটা তখনই করে দিতে পারতাম। এতদিন তো বলেনি, আজকেই আমাকে বলেছে এবং আমি 7-8 তারিখ নাগাদ যাব। এখন তো পার্টির প্রোগ্রাম চলছে, আমি জায়গাটা দেখে নেব, দেখে নিয়ে দ্রুততার সাথে ব্যবস্থা নেব। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চন্দননগর পুলিশ কমিশনারেটের আয়োজনে ফুটবল খেলার চুঁচুড়া থানার চূড়ান্ত পর্যায়ের খেলা ট্রাই ব্রেকারে পেয়ারা বাগানকে হারিয়ে জয়ী দেবানন্দপুর বয়েজ ক্লাব। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের 4র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের 23টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় 20,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে।
এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের ৩৫,০০০-এরও বেশি গ্রামের এবং ১২৮টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য ১৫ কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট ১৯,৪০০ কোটি টাকা খরচ করে ৫৯,৫০০ কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। ২০১১ সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই ১,৮৩,০৮৪ কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে ৮৩,০০০ কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সুরকার সলিল চৌধুরীর ১০০তম জন্মদিবস উপলক্ষে নানান অনুষ্ঠান বাঁশবেড়িয়া অন্য রকমের। বাঁশবেড়িয়া অন্যরকম সংস্থার উদ্যোগে স্বপনপুরী সিনেমা হলের সামনে সুরকার এবং সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীর ১০০তম জন্ম শতবর্ষ উপলক্ষে শতবর্ষে এবং শতকণ্ঠে সলিল চৌধুরীর জন্মদিবস পালন করা হয়। এলাকার বিভিন্ন আবৃত্তি এবং সঙ্গীত শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। এই শীতের রাতেও বহু দর্শকের ভিড় ছিল এখানে। ওর মধ্যেও শৃঙ্খলের একটা ঝনঝন আছে, তবে
সেটা বাজে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। 34 বছরের রিষড়া মেলার উদ্বোধন। রিষড়া পৌরসভার উদ্যোগে এই মেলার উদ্বোধনীতে বিশিষ্টজনেরা। শনিবার থেকে শুরু হলো বহু প্রতীক্ষিত রিষড়া মেলা। এবছর এই মেলা 34 বছরে পদার্পণ করল। রিষড়া পৌরসভার উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী এই মেলাকে কেন্দ্র করে শহর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রতি বছরের মতো এবছরও সাধারণ মানুষের মধ্যে মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মেলার সূচনা করেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি, জাহিদ হাসান খান, অরিন্দম গুইন সহ রিষড়া পৌরসভার বিভিন্ন পৌর প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উদ্বোধনী বক্তব্যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের মেলা শুধুমাত্র বিনোদনের জায়গা নয়, বরং স্থানীয় ব্যবসায়ী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক উন্নতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিষয়ে তিনি আরো কি বলছেন শুনুন। গত কয়েক বছর মতো এবছরও সেই আয়োজন সারা বছরের একটা প্রতীক্ষা থাকে যে কবে রিষড়া মেলা হবে, এবং একটা রিষড়া মেলা শেষ হয়ে গেলে আবার প্রতীক্ষা শুরু হয়। এই কয়েকদিন এখানে প্রচুর মানুষ, হাজার 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 মানুষ, এবং বাইরে থেকে অনেক স্টল আসে বিভিন্ন রকমের জিনিসপত্র, সেই জিনিসপত্র নিয়ে যারা বিক্রি বার্তা করে। এবং এই রিষড়া মেলায় আমি আমার কনস্টিটিউয়েন্সিতে সম্বন্ধ বলছি, যেটা পাঠানো অনেকেই দূর দূর থেকে আসে, তারা বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য বিক্রি করছে। মেলা হচ্ছে মিলনের উৎসব, সবাই মিলে একটা জায়গায় আসছে। এবং এই মেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে উৎসাহিত করেছেন বিভিন্ন রকমের মেলা, সেই রকম মেলাতে সারা পশ্চিমবঙ্গে দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকবে মেলা। নিরাপত্তা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ প্রশাসনের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। রিষড়া ব্যুরো, LMCL নিউজ। 70টি স্টল নিয়ে হাওড়া চুনাভাটিতে শুরু হলো দক্ষিণ হাওড়া বইমেলা। হাওড়া চুনাভাটিতে শুরু হলো 9 দিনব্যাপী দক্ষিণ হাওড়া বইমেলা। শনিবার এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি সুবোধ সরকার। এই বইমেলায় 85টি স্টল আছে, তার মধ্যে 70টি বই স্টল এবং 10টি খাবারের স্টল রয়েছে। এই মেলায় মূল উদ্যোক্তা তুষারকান্তি ঘোষ জানিয়েছেন, এলাকার প্রায় 80টি সাংস্কৃতিক সংস্থা প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করবে। এদিন তিনি বলেন, এই বইমেলাকে ঘিরে সাংস্কৃতিক মিলন কেন্দ্র পরিণত করা হয়েছে। খুব অবাক হয়েছি, আমার খুব ভালো লেগেছে এই বইমেলায় এসে। বিশেষ করে আমি তুষারকান্তি ঘোষের কথা বলবো, এরকম ডাইনামিক সংগঠক দরকার বইমেলা তৈরি করার জন্য। এবং তার সঙ্গে আমি বলবো এখানকার মানুষ, এই জনপদের মানুষ যারা বইমেলাকে ভালোবেসে পৌঁছে গেছেন, উদ্বোধনের অনেক আগে পৌঁছে গেছেন। এবং আমি মঞ্চ থেকে দেখছিলাম যে অনেকে আছেন যারা এত সুন্দর করে স্টলগুলো সাজানো হয়েছে, স্টলে কিন্তু পাঠক পৌঁছে গেছে, তারা কিন্তু উল্টে পাল্টে বই দেখছে, এখনও দেখতে পাচ্ছি। তো এই যে ব্যাপারটা, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং এও মনে করি যে এই জনপদে, অর্থাৎ এই হাওড়ার, দক্ষিণ হাওড়ার এই অঞ্চলে আমার মনে হয় এই বইমেলাটি যেভাবে দ্বিতীয় বছরে যেরকমভাবে কি বলবো বিকশিত হয়েছে, যেভাবে তৈরি হয়েছে, তা অচিরেই এটি একটি হাওড়া জেলা তো বটেই, পশ্চিমবঙ্গের একটি প্রধানতম বইমেলায়
হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। এই বইমেলায় টোটাল 85টা স্টল আছে। 85টা স্টলের ভেতরে 70টা স্টল আছে আপনার বই স্টল, আর বাদবাকি 10টা স্টল আছে ফুড স্টল, আর 5-6টা কমার্শিয়াল স্টল আছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বাঙালির প্রিয় ফুটবল চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টের চুচুড়া থানার ফাইনাল ম্যাচ চুচুড়া থার্ড গ্রাউন্ডে দর্শকদের ভিড় উপচে পড়ল ম্যাচ দেখতে। চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টের অন্তর্গত চুচুড়া থানার ফাইনাল ম্যাচটি এদিন অনুষ্ঠিত হলো চুচুড়ার ঐতিহ্যবাহী থার্ড গ্রাউন্ডে। দর্শকদের ভিড়ে মাঠ চত্বর ছিল মুখরিত। শুরু থেকেই দু দলের খেলোয়াড়েরা ছিল প্রবল প্রতিদ্বন্দ্বী। এদিন ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পেয়ারাবাগান বনাম দেবানন্দপুর বয়েজ ক্লাব। ম্যাচের শুরু থেকেই দু দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। খেলার প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও আক্রমণে এগিয়ে যায় দেবানন্দপুর বয়েজ ক্লাব। প্রথমার্ধের মাঝামাঝি সময় তারা 1-0 ব্যবধানে এগিয়ে যায়। বিরতির পর দ্বিতীয়ার্ধে পেয়ারাবাগান আরো সংগঠিত হয়ে মাঠে নামে। আক্রমণের গতি বাড়িয়ে তারা একের পর এক সুযোগ সৃষ্টি করতে থাকে। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে একটি গুরুত্বপূর্ণ গোল করে পেয়ারাবাগান। ওই গোলেই সমতা ফেরে খেলায়। নির্ধারিত সময় শেষে স্কোর লাইন দাঁড়ায় 1-1। ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে দু দলই স্নায়ুর পরীক্ষায় নামে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে দেবানন্দপুর বয়েজ ক্লাব একটি গোল করে পেয়ারাবাগানকে হারিয়ে দেবানন্দপুর বয়েজ ক্লাব জয় ছিনিয়ে নেয়। চুচুড়া থানার কমিশনার কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। ম্যাচ শেষে বিজয়ী এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ঊর্ধ্বতন আধিকারিকরা। চুচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এদিন। তাদের বক্তব্যে উঠে আসে যুব সমাজে খেলাধুলার প্রতি আগ্রহ। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টার পরিবর্তে সন্ধ্যে 6টায়, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।